চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবে। আপনি আমার সাথে আসুন। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় নিয়াজের দিকে। নিয়াজ তাড়া দিয়ে বলে, আসুন, ওনার অপারেশন করাতে হবে। আপনি দ্রুত না আসলে লেট হবে আমার। সন্ধ্যা ভীত চোখে তাকায়। তার মানে কি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে বিলিয়ে দিতে হবে এই লোকটার কাছে? নিয়াজ সন্ধ্যাকে চুপ দেখে একজন নার্সকে ডেকে বলে, ওনাকে আমার রুমে নিয়ে আসুন ফার্স্ট। নার্সটা এগিয়ে এসে সন্ধ্যার হাত ধরে নিয়াজের পিছু পিছু যায়। নিয়াজ তার রুমে গিয়ে নার্সটিকে বলে, আমি যতক্ষণ না আসছি আপনি ওনার সাথে থাকবেন। নিয়াজের কথায় মেয়েটি মাথা নাড়িয়ে সন্ধ্যাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। নিয়াজ পর্দার পেছনে গিয়ে সার্জিক্যাল অ্যাটায়ার অর্থাৎ সার্জিক্যাল স্ক্রাব, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ক্যাপ সবকিছু পরে পর্দার পিছন থেকে বেরিয়ে আসে। আসার আগে তার বেশ কয়েকটি শার্টের মধ্যে থেকে একটা কালো শার্ট নিয়ে সন্ধ্যার সামনে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, শার্টটি পরে নিন, আপনাকে দেখতে খারাপ লাগছে। সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইল নিয়াজের প্রস্থান পানে। সে কি ভাবছিল আর এই লোকটি কি করলো? সন্ধ্যা বুঝতে পারল লোকটি ডক্টর, কারণ নিয়াজ একদম ডক্টরের পোশাক পরে বেরিয়েছে। সন্ধ্যা যথাসাধ্য নিজেকে ঢেকে রাখতে চাইছিল, কিন্তু মন মতো হচ্ছিল না। এই শার্টটি দেখে ভাবলো এটি পরলে নিজেকে একটুখানি ঢাকতে পারবে। নার্স সন্ধ্যার পাশে চেয়ারে বসে বলে, তুমি স্যারের কে হও আর তোমার কি হয়েছে? সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল। সে কি জবাব দেবে? তখনই দরজা ঠেলে একজন মহিলা ডক্টর, যার নাম সাবিনা, তিনি প্রবেশ করে। তাকে মূলত নিয়াজ আসতে বলল। একটা মেয়ে আছে, তার প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, সাথে মেয়েটিকে জিজ্ঞাসা করতে হবে কিছু। নিয়াজ তাকে সব বলেছে। ডক্টর সাবিনাকে দেখে নার্স সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। ডক্টর সাবিনা চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যা সাবিনার দিকে চেয়ে রইল। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কিছু হয়নি তোমার, এসব নিয়ে ভেবো না কেমন। সন্ধ্যা নিশ্চুপ। ডক্টর সাবিনা স্যাভলন তুলোসহ মলম দিয়ে সন্ধ্যা জখম হয় স্থানগুলোয় দিয়ে দিতে থাকে। সাবিনা তার কাজ শেষ করে টেবিলের উপরে রাখা নিয়াজের শার্টটি সন্ধ্যাকে পরতে সাহায্য করে। সন্ধ্যা চুপচাপ শার্টটি পরে নেয়। আগের চেয়ে নিজেকে ভালোভাবে ঢাকতে পেরে সন্ধ্যা একটু স্বস্তির নিঃশ্বাস নিল। ভাইয়ের চিন্তায় সন্ধ্যার কিছু ভালো লাগে না, বারবার শুধু চোখ ভিজে যাচ্ছে। সে একটু পরপর ঝাপসা চোখ মুছে। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে, ছেলেটি কি তোমার ভাই? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ জানায়। সাবিনা নিজের আন্দাজ সঠিক হওয়ায় খুশি হলো। এদের চেহারার অনেক মিল, যে কেউ বলে দিতে পারবে এরা ভাই বোন। সাবিনা সন্ধ্যার চিন্তিত মুখ দেখে বলে, চিন্তা করো না, আমার বন্ধু তোমার ভাইয়ের অপারেশন করছে, তোমার ভাই সুস্থ হয়ে যাবে। কথাটা শুনে সন্ধ্যার মনের ভয় একটুখানি কমলো, তবে পুরোপুরি নয়। তার সৌম্য ভাইয়া সুস্থ হয়ে তার সাথে কথা না বলা পর্যন্ত তার শান্তি হবে না। একটু পর সাবিনা জিজ্ঞাসা করে, ওই লোক দুটো কি তোমার সাথে খারাপ কিছু করেছিল? সাবিনার প্রশ্ন শুনে সন্ধ্যার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। সে চাইলেও নিজেকে থামাতে পারছে না। এতক্ষণ ভাইয়ের চিন্তায় এসব খেয়াল না থাকলেও এখন ভীষণ জ্বলছে। দেহ জ্বলুনির চেয়ে বেশি জ্বলুনি তার মনে। লোকটাই তার কত জায়গায় ছুঁয়েছে ভাবতেই দম বন্ধ লাগলো সন্ধ্যা। যেমন স্তব্ধ হয়ে বসে আছে, তেমনি চোখের বাঁধ ভেঙেছে। ডক্টর সাবিনা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করে, সান্ত্বনা দেয়। এসব ভুলে যাও, কিচ্ছু হয়নি তোমার, ঠিক হয়ে যাবে। সন্ধ্যা একদম বন্ধকর অনুভূতি নিয়ে মাথা নিচু করে রইল। একটু পরপর নোনা জল গড়িয়ে পড়ছে তার দু হাতের উপর। সৌম্যর ক্ষত খুব বেশি গভীর না হয় নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। খুব বেশি কিছু করতে হয় না, সময় 1 ঘন্টার মতো লাগে। চাকুর পথটুকুর সৃষ্ট ক্ষত পরিষ্কার করে দেয়। ইনফেকশন এড়াতে খুব সাবধানতা অবলম্বন করে চামড়া ও পেশির স্তরগুলো আলাদা আলাদা করে সেলাই করে দেয়। সব কাজ শেষে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে নিয়াজ। তার রুমে গিয়ে দেখলো সন্ধ্যা, সাবিনা দুজন চুপচাপ বসে আছে। সাবিনা নিয়াজকে দেখে জিজ্ঞাসা করে, অপারেশনের কি অবস্থা? নিয়াজ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, সাকসেসফুলি হয়েছে, 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে। দেখেছো, আমার বন্ধু বেশ ভালো ডক্টর, তোমার ভাই অলরেডি সুস্থ হয়ে গিয়েছে, চিন্তা করো না। নিয়াজ ভ্রু কুঁচকে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখে মুখের অবস্থা বেহাল, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। নিয়াজ সন্ধ্যার দিকে খেয়াল করলে দেখলো তার শার্ট সন্ধ্যার পরনে পাঞ্জাবির মতো হয়েছে। অন্য সময় হলে হয়তো সে স্বভাব সুলভ একটু হাসতো, কিন্তু এখন সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে তার খারাপ লাগলো। মেয়েটার তখন অবস্থার কথা ভেবে তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। সেখানে মেয়েটার সাথে এক ঘটনা ঘটেছে, তার উপর ভাইয়ের এই অবস্থা। দীর্ঘশ্বাস ফেলে সাবিনার উদ্দেশ্যে বলে, আমি বাইরে থেকে আসছি, কাজ আছে, তুই থাক তাহলে। সাবিনা সম্মতি দেয়, সে আছে। নিয়াজ রুমের ওপাশ থেকে তার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যায়। আকাশ ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে, মনটা ভীষণ অস্থির। সে এখনো ভাবছে সন্ধ্যাকে কিভাবে ভুলবে। অরুণ ছাদে এসে আকাশকে দেখে আকাশের পাশে সেও রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। আকাশের কাঁধে হাত রেখে বলে, তোকে অনেকক্ষণ থেকে খুঁজেছিলাম, এখানে কি করছিস? আকাশের কোনো সাড়া না পেয়ে অরুণ ভ্রু কুঁচকে বলে, অধিক খুশিতে শোক পালন করছিস নাকি? সন্ধ্যা চলে গেল,
খুশি হ। আকাশ ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে তাকিয়ে বলে, ও চলে যাওয়ায় আমি খুশি হইনি, অসুস্থ লাগছে আমার। তাহলে যেতে দিলি কেন? তো কি করব? রেখে দিবি তোর কাছে? আকাশ আনমনা হলো। পাঞ্জাবির পকেট থেকে বকুল ফুলের মালাটি বের করে তাকালো মালাটির দিকে। অরুণ ভ্রুকুচকে আকাশের হাতের বকুল ফুলটি দেখে অবাক হয়ে বলে, পাগল টাগল হলি নাকি? এমন শুকিয়ে যাওয়া ফুল নিয়ে পকেটে ঘুরছিস কেন? বলতে বলতে আকাশের হাত থেকে ফুলটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলার আগে আকাশ টান মেরে অরুণের থেকে নিয়ে লাফ দিয়ে ছাদের মেঝেতে নামে। এরপর অরুণ কিছু বোঝার আগে অরুণকে ধাক্কা দেয়। অরুণ ধাক্কা খেয়ে নিচের দিকে পড়তে নিলে আকাশ ডান হাতে অরুণের গেঞ্জি টেনে ধরে। অরুণ চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ দাঁত কিরমির করে বলে, তোর সাহস কি করে হলো এটা ফেলে দেওয়ার? অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে তোল, আমাকে মারবি নাকি? তাছাড়া এমন ভাব করছিস যেন আমি হীরা ফেলে দিচ্ছিলাম। আকাশ সাথে সাথে উত্তর দেয়। এটা হিটার চেয়েও দামি। অরুণ খুব অদ্ভুতভাবে কুঁচকে তাকায়, দুহাত উপর দিকে উঠিয়ে দেয়ালে রেখে বলে, কি জ্বালা! আমি কিভাবে জানবো ফুল বিদ্বেষী মানুষ হঠাৎ ফুল প্রেমী হয়ে গিয়েছে? তোল আমাকে। মর তুই। অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে, এ না, মরবো কেন? বিয়েই তো করলাম না। আকাশ বিরক্তি নিয়ে অরুণকে টেনে তুলে অরুণ ছাদে উঠে স্বস্তি নিঃশ্বাস ফেলে দুহাত কোমরে রেখে হাঁপানো কণ্ঠে বলে, কোথায় পেয়েছিস এটা? উফ, এটার জন্য আমি মরতে যাচ্ছিলাম। আকাশ ফুলটি পাঞ্জাবির পকেটে রাখলো, দুহাত প্যান্টের পকেটে রেখে আকাশের দিকে দৃষ্টি রেখে বলে, সন্ধ্যা দিয়েছে, একটু থেমে মৃদুস্বরে বলে, ওর ইচ্ছাগুলো পূরণ করতে চাই আমি। অরুণ অবাক হয়ে বলে, ইচ্ছেগুলো কি? আকাশ একটু হেসে বলে, এই যে এই ফুল রেখে দিতে বলেছে, ওর সবই মুছে ফেলতে নিষেধ করেছে, আর ওকে মাঝে মাঝে মনে করতে বলেছে রাজনীতি ওর ভালো লাগে না। কথাগুলো বলে থামলো আকাশ। এরপর তার পরনের পাঞ্জাবির দিকে চেয়ে বিড়বিড় করলো। সাদা পাঞ্জাবির কথা মনে হয় বলেছে। অরুণ আকাশের অর্ধেক কথা বুঝলো, বাকি অর্ধেক বুঝলো না, কিন্তু রাজনীতির কথাটা খুব ভালো করে বুঝেছে। মাথায় হাত দিয়ে বলে, তুই রাজনীতি ছাড়বি নাকি? অরুণের কথায় আকাশের ধ্যান ভাঙে। অরুণের দিকে চেয়ে রেগে বলে, কি বললি? অরুণ মেকি হাসলো, টি শার্ট দুবার উঁচু করে টেনে বলে, ডক্টর নিয়াজ সভাপতি হতে চায়, মানে তোর আসন নিতে চায় আর কি, তাই বললাম। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, এর প্রবলেম কি? ডক্টরগিরি রেখে এদিকে আসছে কেন বুঝলাম না। অরুণ চোখ ছোট ছোট করে বলে, তুইও তো ব্যবসাগিরি রেখে ওদিকে যাস। আকাশ রেগে তাকায়। অরুণ মেকি হেসে বলে, তুই যে বললি সন্ধ্যার ইচ্ছে পূরণ করবি, আবার বললি সন্ধ্যার রাজনীতি পছন্দ করে না। আকাশ গম্ভীর গলায় বলে, রাজনীতির সাথে কোনো কিছু আপোষ করি না আমি, ফালতু কথা বাদ দিয়ে যা এখান থেকে। অরুণ বিড়বিড় করে বলে, শালা সুবিধাবাজ। আকাশ আবারও আনমনা হয়। কি যেন ভেবে সৌম্যর নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখে হতাশ হয়। সন্ধ্যার চিঠি দুটো আকাশের মনকে বিষণ্ণতায় ঘিরে ধরে। তার ভালো লাগছে না। ছাদের এপাশ ওপাশ হাঁটতে থাকে ধীরে ধীরে। অরুণ আকাশের মতিগতি বোঝার চেষ্টা করছে, এর হয়েছেটা কি। আকাশ হঠাৎই দাঁড়িয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সন্ধ্যাকে ছাড়া আমার চলবে না। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, এগিয়ে এসে বলে, কি বললি? আকাশ থতমত খেয়ে তাকায় অরুণের দিকে, নিজেকে সামলে গম্ভীর গলায় বলে, চলবে। অরুণ মাথা চুলকে বলে, কি বলছিস আবালদের মতো? কালকে আমার অনেক কাজ, তুই ডিস্টার্ব করছিস কেন? সকাল সকাল রেডি হয়ে থাকবি, এখন যা। কথাটা বলে আকাশ আবারও ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। একটুও শান্তি পাচ্ছে না, হাঁসফাঁস কণ্ঠে বিড়বিড় করে। সন্ধ্যা। পাশ থেকে অরুণ আকাশের দিকে জহুরি চোখে চেয়ে বলে, সন্ধ্যা ওর ভাইয়ের কাছে। আকাশ রেগে অরুণকে থাপ্পড় মারতে গেলে অরুণ দৌড়ে ছাদ থেকে নেমে যায়। আকাশ বিরক্ত চোখে চেয়ে রইল। সৌম্যর জ্ঞান ফিরে 1 ঘন্টা পর। সৌম্যর পাশে সন্ধ্যা মলিন মুখে বসে আছে। সৌম্যকে নাড়াচাড়া করতে দেখে সন্ধ্যা দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সৌম্য চোখ মুখ কুঁচকে নেয়, ডান হাতে মাথা চেপে ধরে। সন্ধ্যা ডান হাতে সৌম্যর কপালে রাখলে সৌম্য এইদিকে ফিরে ধীরে ধীরে চোখ মেলে তাকায়, মাথা ঝিমঝিম করছে। কয়েক মিনিট পেরিয়ে গেলে হঠাৎ মাথায় কিছু বাজতেই সৌম্য ধরফর করে উঠে বসে। সন্ধ্যা সৌম্যর সামনে বসে ডান হাত সৌম্যর কাঁধে রাখে, চোখের কোণে পানি তার, মুখে এক টুকরো হাসি। সৌম্য বোনকে দেখে ভাঙা গলায় ডাকে, বনু। সন্ধ্যার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তার বোনের মুখের এই অবস্থা কেন? কত জায়গায় কেটে গিয়েছে, ক্ষতগুলো চোখে লাগছে। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, তোর কি হয়েছে বনু? তোকে কি কেউ মেরেছে? মুখে সব কি হয়েছে? সন্ধ্যা নিজেকে সামলাতে পারল না, মাথা নিচু করে ঝরঝর করে চোখের পানি ফেলে। সৌম্য আশেপাশে তাকিয়ে বুঝলো এটা হসপিটাল। মনে পড়েছে তাকে কেউ চাকু মেরেছিল, কিন্তু সে এখানে কিভাবে আসলো? সন্ধ্যাকে নিঃশব্দে কাঁদতে দেখে সৌম্য সন্ধ্যার মাথায় হাত দিয়ে বলে, কাঁদছিস কেন বনু? আমাকে বল। ডক্টর সাবিনা কেবিনে আসে, বেডের পাশে চেয়ার টেনে বসে সৌম্যর উদ্দেশ্যে বলে, আপনার বোনকে রেপ করার চেষ্টা করা হয়েছিল। কথাটা যেন সোজা সৌম্যর কলিজায় গিয়ে লাগলো।
তার বোন তো তার কলিজা, সেখানেই তো লাগবে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তার বোনের দিকে তাকায়। সন্ধ্যার মাথা নিচু, সন্ধ্যার পরনে শার্ট। সৌম্য ঢোক গিলল। সাবিনা নিয়াজের থেকে যা যা শুনেছিল একে একে সব বলল সৌম্যকে। এরপর দুই ভাই বোনকে স্পেস দিতে সাবিনা কেবিন থেকে বেরিয়ে যায়। সৌম্য ভাঙা গলায় বলে, তুই ঘর থেকে কেন বেরিয়েছিলে? সন্ধ্যা ভেজা চোখে তাকায় ভাইয়ের দিকে, ইশারায় বলে সে বের হয়নি। দুটো লোক দরজায় গিয়ে নক করেছিল, সে সৌম্য ভেবে খুলে দিয়েছে। এরপর লোকগুলো তাকে থাপ্পড় দিয়েছিল। সে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু তাকে ধরে ফেলেছিল লোকগুলো। এটুকু বুঝিয়ে সন্ধ্যা ফুপিয়ে ওঠে। সৌম্য চোখ বুঝলো। নিজেকে এতটা ব্যর্থ কখনো মনে হয়নি। সে তার ছোট্ট বোনটার বাবা মা ভাই সব, অথচ একটার দায়িত্ব সে পালন করতে পারল না। কষ্ট হচ্ছে তার, বুকে ব্যথা বাড়ছে। তাকেও দুটো লোক চাকু মেরেছে। সৌম্য খুব ভালো করে বুঝলো তাকে আর তার বোনকে প্ল্যান করে মারতে চাইছিল। সৌম্যর কানে ইরার বাবার কথা বেজে ওঠে। তার বোনের লাশ দেখতে হবে, যদি সে ইরার পিছু না ছাড়ে। কথাটা ভেবে সৌম্যর গা কাটা দেয়। সৌম্য আর বসে থাকলো না, দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সন্ধ্যা বিচলিত হয়ে দাঁড়িয়ে যায়। সৌম্যর পেটের বাম পাশে একটু চাপ লাগলো, তবে পাত্তা দিল না। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এটা কার শার্ট বনু? সন্ধ্যা বোঝায় ডক্টরের। সৌম্য বেডের কোণা থেকে তার শার্ট তুলে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওটা খুলে আমার শার্ট পরে নে। যদি নিচের দিকে ছেড়া তবে এটা পর। সন্ধ্যা কিছু বলল না। পরনের কালো শার্ট খুলে বেডের উপর রাখলো। এরপর সৌম্যর হাত থেকে শার্টটা নিয়ে পড়তে লাগলো। সৌম্য সন্ধ্যার জামার ছেঁড়া অংশগুলো দেখে, সাথে গলায় হাতে আঁচড়গুলো দেখে সৌম্যর শ্বাস নিতে কষ্ট হয়। চোখের কোণে পানি। তার ফুলের মতো বোনের একই হাল হয়েছে। সন্ধ্যা শার্ট পরে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য চোখ সরিয়ে নেয়, চোখের জল আড়াল করতে। নিজেকে সামলে সন্ধ্যার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যায়। নিয়াজ সৌম্যর কেবিনে ঢুকতে চাইছিল, সৌম্যকে বেরিয়ে আসতে দেখে বলে, আপনি বেরিয়ে আসছেন কেন? আপনার বেড রেস্ট প্রয়োজন। সৌম্য বুঝলো এটাই হয়তো সেই ডক্টর যে তার বোনকে তাকে সাহায্য করেছে। সৌম্য কৃতজ্ঞতার সুরে বলল, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার আরেকটু উপকার করবেন? নিয়াজ একবার সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যার মাথা নিচু, অতঃপর সৌম্যর দিকে তাকিয়ে বলে, জি বলুন। সৌম্য তার পকেট থেকে ফোন বের করে দেখলো ফোন বন্ধ। অতঃপর বলে, আপনার নাম্বারটা আমাকে দিন। আমি আমার বিল আগামীকাল আপনাকে বিকাশ অথবা নগদে দিয়ে দেবো। নিয়াজ কিছু বলতে গিয়েও থেমে গেল। সন্ধ্যার দিকে তাকিয়ে পকেট থেকে তার একটা কার্ড বাড়িয়ে দেয়। সৌম্য কার্ডটি নিয়ে বলে, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইজান। নিয়াজ মৃদু হাসলো। অতঃপর বলে, আপনাকে মিনিমাম 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সৌম্য ঢোক গিলে বলে, সম্ভব নয়, আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে। কথাটা বলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে নিয়াজের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। নিয়াজ পিছু ফিরে সৌম্য আর সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলোর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাতে একটা জামা সেট। সে মূলত সন্ধ্যার জন্য জামা কিনতে গিয়েছিল। সে জানে না কেন মেয়েটার জন্য ভীষণ মায়া লাগছিল। ভেবেছিল কতক্ষণ শার্ট পরে থাকবে, কিন্তু মেয়েটির ভাইকে জামাটা দেওয়ার সাহস করলো না কেন যেন। সাবিনা নিয়াজের পাশে দাঁড়িয়ে বলে, মেয়েটির জন্য জামা কিনে এনেছিস? নিয়াজ কিছু বলল না। সাবিনা খানিক অবাক হয়ে বলে, তুই কি মেয়েটিকে আগের থেকে চিনিস? নিয়াজ মাথা নেড়ে বলে, চিনি না, আজকেই প্রথম দেখলাম। কথাটা বলে জামার প্যাকেট সাবিনার হাতে দিয়ে বলে, এটা তুই ডাক। এরপর নিয়াজ তার রুমের দিকে যায়। রাত তখন প্রায় 1:30। সৌম্য সন্ধ্যাকে নিয়ে তার মেসে আসে। পকেটে টাকা ছিল, রিক্সা করে এসেছে। ঘরের অবস্থা দেখে সৌম্য চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল ঘরের দিকে। দুটো পশু তার বোনের কাছে এসেছিল, আর এজন্যই ঘরের এই অবস্থা হয়েছে। কথাগুলো ভেবে সৌম্যর গলায় কাটা বিঁধে যাওয়ার মতো কষ্ট হলো। সন্ধ্যা মলিন মুখে চেয়ে আছে ঘরটির দিকে। চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দুহাতে সন্ধ্যার চোখের পানি মুছে দেয়। ভারী গলায় বলে, আসছে। আমি সরি বনু, তোকে আগলে রাখতে পারিনি আমি। আমায় তুই ক্ষমা করে দিস। সন্ধ্যা ভাইয়ের বুকে মাথা রাখলো, নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্যর পেটে একটু চাপ লাগলেও বোনকে আগলে নেয়। চোখ থেকে এক ফোঁটা পানি সন্ধ্যার মাথার উপর টুপ করে পড়ে। সৌম্য আর সময় নষ্ট করলো না। সন্ধ্যাকে চৌকির উপর বসিয়ে সন্ধ্যার চুলগুলো শক্ত করে খোপা করে দেয়। সন্ধ্যা দুহাতে চোখ মুছে। তার ভাই থাকলে সে কখনো এত বড় চুলের খোপা করে না। সৌম্য সব করে দেয়। সৌম্য সন্ধ্যার সামনে বোরখা রেখে সন্ধ্যাকে বোরখা পরতে বলে নিজের গায়ে একটা শার্ট জড়িয়ে নেয়। যা যা কাপড় ছিল সব ব্যাগে ভরে নেয়। টুকটাক যা ছিল সেসব সাথে নেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা খিচুড়িগুলোর দিকে তাকালো। অনেকদিন পর তার ছোট মায়ের হাতের রান্না খেতে চেয়েছিল, তার কপালে লেখা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সৌম্য এগিয়ে গিয়ে বিষাদ সুরে বলে, এই শহর আমাদের জন্য খুব বিষাক্ত বনু। এখানে আর আমরা থাকবো না, এখানে আর কখনো আসবো না। এই শহরে আমরা কখনো এসেছিলাম এটাও ভুলে যাবে, কেমন? সন্ধ্যা ভাইয়ের কথা শুনলো। এরপর বোরখা পরে নেয়।
সন্ধ্যা রেডি হয়ে নিলে সৌম্য দরজা আটকে সন্ধ্যার হাত ধরে মেস থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা আকাশ পানে তাকে আকাশের কথা মনে পড়ল খুব। সে তো আর এখানে আসবে না, আকাশ তাকে ভুলে যাবে। তাছাড়া আজকের এসব ঘটনা জানলে আকাশ হয়তো আরও আগে তাকে ডিভোর্স দিতে চাইবে। সন্ধ্যা ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। সৌম্য বোনকে ডান বাহুর আড়ালে আগলে নিয়ে হাঁটতে থাকে। সৌম্যর মন বলে সে তার বোনের আর তার সাথে করা অন্যায়কারীকে শাস্তি না দিয়ে কাপুরুষের মতো পালাচ্ছে, কিন্তু পরক্ষণে সৌম্য মনে মনে বিড়বিড় করে। দায়িত্ব, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার ব্যারাসের আটকে থাকা মানুষকে নিরাপদে রাখার তাগিদে কখনো কখনো কাপুরুষতা বীর পুরুষের পরিচয় বহন করে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। কাউন্টারে গিয়ে সিলেট মৌলভী বাজারে দুটো টিকিট কাটে। রাত দুটোয় গাড়ি আছে একটা। সন্ধ্যা দুর্বল শরীর সৌম্য বা হাতে আগলে রেখেছে। কাউন্টারে লোক দুটো টিকিট সৌম্যর দিকে বাড়িয়ে দিলে সৌম্য টিকিট নিয়ে পকেটে রাখে। এরপর ডান হাতে ব্যাগ আর বা হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে একটা বসার জায়গায় গিয়ে বসে। আশেপাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটা দোকান খোলা। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি খাবি বনু? সন্ধ্যা মলিন মুখে ভাইয়ের দিকে চেয়ে বোঝায় কিছু খাবে না সে। সৌম্য শুনল না, বলল, তুই একটু বস, আমি এই দোকান থেকে শুকনো কিছু কিনে আছে। কথাটা বলে সৌম্য উঠে দাঁড়ায়। দুপা এগুলে সন্ধ্যা দ্রুত দাঁড়িয়ে সৌম্যর ডান হাত তার দু হাতে জড়িয়ে ধরে। সৌম্য তাকায় তার বোনের দিকে, মৃদু স্বরে বলে, কি হচ্ছে বনু? সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় ভাইয়ের দিকে। এরপর আশেপাশে তাকায়। সৌম্য হয়তো বুঝতে পারলো সন্ধ্যার ভয় পাওয়ার কারণ নিজেকে ভীষণ অসহায় লাগলো। সে তার বোনকে সেই পশুগুলোর হাত থেকে বাঁচাতে পারেনি, আর এই কারণে তার বোন ভয় পাচ্ছে। তার কি হয়েছে কে জানে। বোনের অসহায়তে আজ শুধু তার চোখের কোণে পানি জমছে। সৌম্য ডান হাতে সন্ধ্যাকে নিজের সাথে আগলে নিয়ে ভারী গলায় বলে, আমি আছি বনু। এরপর বা হাতে দু চোখ ডলে সন্ধ্যাকে নিয়ে সামনের দোকানে যায়। 3টে রুটি 3টে কলা কিনলো। তার কাছে বেশি টাকাও নেই, চাইলেও অনেক কিছু কিনতে পারলো না সৌম্য। আর একটা পানির বোতল কিনে এরপর সন্ধ্যাকে নিয়ে আগের জায়গায় এসে বসে। রুটির প্যাকেট ছিঁড়ে একটা কলা ছিলে সন্ধ্যার মুখের সামনে ধরে মৃদুস্বরে বলে, খেয়ে নে, নয়তো শরীর খারাপ করবে। সন্ধ্যার যে কিছু ভালো লাগছে না, তার শুধু কাঁদতে ইচ্ছা করছে, মরে যেতে ইচ্ছা করছে। তার এখনো মনে হচ্ছে ওই লোকটা তাকে কত বাজেভাবে ছুঁয়েছে। সে শব্দ করে কেন কাঁদতে পারে না। এর জন্যই সন্ধ্যার দম বন্ধ লাগছে। না চাইতেও দু চোখ বেয়ে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে। সৌম্য বুঝতে পারলো তার বোনের অবস্থা। কি করবে সে? তার বোন না হয় শব্দ করে কাঁদতে পারে না, সে তো পারে, কিন্তু তার কি বাচ্চাদের মতো কাঁদলে চলে? সৌম্য নিজেকে সামলালো। হাতের রুটি কলা রেখে মাটিতে হাঁটু গেড়ে বসে। এরপর সন্ধ্যার দুহাত তার দু হাতে ধরে অপরাধী গলায় বলে, আমি আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না, প্লিজ নিজেকে একটু শক্ত কর। সন্ধ্যা নাক টেনে তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য জোরপূর্বক একটু হেসে বলে, একটা নতুন জায়গায় যাচ্ছে, তোর খুব ভালো লাগবে ওখানে গেলে, একটু হাস বনু। সন্ধ্যা দুহাতে মুখ মুছলো। ছিঁড়ে রাখা রুটি কলায় একবার কামড় বসিয়ে সৌম্যর মুখের সামনে ধরলো। সৌম্য নিঃশব্দে এক কামড় দিয়ে চিবায়। সন্ধ্যা একটু একটু করে খেতে থাকে। তার সত্যি ক্ষুধা লেগেছে, কিন্তু খেতে ইচ্ছা না করলেও তার ভাইয়ের জন্য নিজেকে স্বাভাবিক করতে চাইলো। সৌম্য মাটিতেই বসে থাকলো, কিছুই ভালো লাগছে না তার। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে রইল। ইদানিং মায়ের কথা খুব মনে পড়ে তার। তার মা থাকলে তাদের দুই ভাই বোনের জীবনটা কতই না সুখের হতো। অথচ আজ যেখানেই যায় সেখানেই তাদের জন্য শুধু দুঃখ অপেক্ষা করে। হেমন্তকালের শেষের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা। সৌম্য তার বোনের দিকে তাকালো। সন্ধ্যা আটসাট হয়ে বসে একটু একটু করে রুটি খাচ্ছে। সৌম্য তার ব্যাগ থেকে একটা পাতলা চাদর বের করে সন্ধ্যার গায়ে জড়িয়ে দেয়। সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য কিছু বলল না। একটা রুটি কলা নিয়ে কিছুটা দূরে বসে থাকা কুকুরের সামনে ছুঁড়ে ফেলে। কুকুরটা এক প্রকার হামলে পড়ে খাবারগুলোর উপর। এত মন খারাপের মাঝেও সন্ধ্যা সৌম্যর কাজে একটু হাসলো। যদিও সন্ধ্যা সৌম্যর সাথে সেভাবে বাইরে যায়নি, তবে গ্রামের এখানে ওখানে যেত। তখন সৌম্য প্রায় কুকুরদের দেখলে খাবার দিত। তার মনে হয় সৌম্যর কুকুরদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে। সৌম্য সন্ধ্যার পাশে বসে তার জন্য রাখা রুটির প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে একটু হেসে বলে, জানিস বনু, পৃথিবীতে সব বন্ধের হাসলে পেত্তির মতো লাগে। সন্ধ্যা কথাটা শুনতেই সৌম্যর বাহুতে একটা চাপড় মারে। সৌম্য ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে সত্যি, এটা প্রমাণিত। সন্ধ্যা মুখ ভেঙে অন্যদিকে তাকিয়ে রুটিতে কামড় দেয়। সৌম্য মৃদু হাসলো। সময় নষ্ট না করে রুটি কলা খেয়ে নেয়, এরপর পানি খেয়ে নেয়। ঘড়ি দেখতে পারল না, তার ঘড়ি নেই। ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ। সন্ধ্যাকে ঢুলতে দেখে ডান হাতে সন্ধ্যাকে টেনে তার কাঁধে সন্ধ্যার মাথা রাখলো। মৃদু স্বরে বলে, খারাপ লাগলে ঘুমাবোন। সন্ধ্যা চোখ বুঝলো। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে, এটা তোমার কে বাবা? সৌম্য বয়স্ক লোকটির দিকে তাকায়। হাতে একটা ব্যাগ, হয়তো যাত্রী। অতঃপর বলে, আমার বোন। বয়স্ক লোকটি মৃদু হেসে বলে, তুমি রুটি কিনতে গেলে তখনই তোমার মুখে বনু ডাক শুনেছি। এরকম ভাই বোন দেখা যায় না।
আমার নাতনির দুটো ছেলে মেয়ে আছে, তারা তো সারাদিন মারামারি করে। বয়স্ক লোকটির কথায় সৌম্য মৃদু হাসল। এসব মারামারি তো ভাই বোনের খুনসুটি। তারা আর তার বোনের খুনসুটি করার সময় হয় কখন? তাদের তো দুঃখেরই শেষ হয় না। তার লাস্ট কবে টানা 1 সপ্তাহ একসাথে থেকেছে তাও মনে পড়ে না। যেটুকু সময় কাছে পায় তার এই কলিজার বোনকে শুধু আদরেই রাখে সে। বয়স্ক লোকটি সৌম্যকে চুপ দেখে বলে, মৌলভীবাজার যাচ্ছ? সৌম্য ছোট করে বলে, জি। আমিও যাচ্ছি ওখানে, আমার নাতনির ছেলে মেয়েদের দেখতে যাচ্ছি। সৌম্য ও বলে চুপ থাকলো। লোকটি তার জায়গায় গিয়ে বসে। সৌম্য ঘাড় বাঁকি একবার তাকায়। তার কেন যেন মনে হলো লোকটি নিজ জীবন সঙ্গীকে হারিয়ে একাকিত্ব অনুভব করেন। এজন্যই তাদের সাথে যেচে কথা বলতে এসেছিল। মিনিট 2 পরেই কাউন্টারে এসে বাস থামে। সৌম্য সন্ধ্যাকে মৃদুস্বরে ডাকে। বনু, বনু। সন্ধ্যা ধীরে ধীরে চোখ খুললে সৌম্য সন্ধ্যার হাত ধরে বাসে উঠে সন্ধ্যাকে আগে আগে হাঁটতে দিয়ে সৌম্য সন্ধ্যার পিছু পিছু হাঁটে বাসের মধ্যে। বাসের মাঝামাঝি জায়গায় তাদের সিট পেয়ে সৌম্য সন্ধ্যাকে জানালার পাশে সিটে বসতে বলে। হাতের ব্যাগ উপরে তাকে রাখে। এরপর সন্ধ্যার পাশে বসে। আরও কিছু যাত্রী বাসে উঠে পড়লে কয়েক সেকেন্ড পর বাস ছেড়ে দেয়। ধীরে ধীরে বাস চলতে থাকে। সন্ধ্যা মলিন মুখে জানালা দিয়ে রাতের আধারে ঘেরা ঢাকা শহর দেখতে থাকে। সৌম্যর বলার কথা মনে পড়ে, এখানে আর তারা কখনো আসবে না, কখনো এখানে এসেছিল এটাও ভুলে যাবে। সত্যি আর আশা হবে না, আকাশও তাকে ভুলে যাবে। কথাগুলো ভাবতেই সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়। সৌম্য সন্ধ্যার মাথা বুকে রেখে মৃদুস্বরে বলে, ঘুমো বনু, আমি কথা দিচ্ছি এই শহরে তোকে আর কখনো আসতে হবে না। ভোরের আজানের পরপরই সৌম্য সন্ধ্যা বাস থেকে মৌলভীবাজার নেমে পড়ে। একটা সিএনজি ঠিক করলে পেছন থেকে তখন কার বয়স্ক লোকটি সৌম্যকে ডেকে বলে। তোমরা কোথায় যাবে? সৌম্য জবাব দেয়। ভানুগাছ গ্রামে। ভদ্রলোক মৃদু হেসে বলে, তাহলে চলো একসাথে যাওয়া যাক। সৌম্য না করলো না। লোকটিকে তার মিশুক লেগেছে। বয়স মোটামুটি অনেক, এতটা পথ একা একা এসেছে, এনার সঙ্গ দেয়াই যায়। অতঃপর সন্ধ্যার আগে সিএনজিতে উঠে বসে। এরপর সৌম্য বসে, তারপর বয়স্ক লোকটি। প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে সৌম্যরা ভানুগাছ গ্রামে এসে পৌঁছে। এরপর সিএনজিওয়ালাকে সম্পূর্ণ ভাড়া দিলে বয়স্ক লোকটি সৌম্যকে সব টাকা দিতে নিষেধ করে, কিন্তু সৌম্য শুনে না। পুরো ভাড়া সে দিয়ে দেয়। লোকটিকে দাদুর মতো বয়স লাগে। আসার পথে অনেক কথাও বলেছে। সৌম্যর ভালো লাগলো না এনার থেকে টাকা নিতে। তার নানি দাদি বেঁচে থাকলে হয়তো আজ এমনই একজন কেউ তার সাথে গল্প করত। ইনি যেমন তাকে দাদু ভাই বলে ডেকেছে, তারাও হয়তো তাকে আর সন্ধ্যাকে আদর করে এরকম কোনো এক নামে ডাকতো। কথাটা ভাবতেই সৌম্য মনে মনে বিদ্রুপ হাসে। যার মাই বেঁচে নেই, তার নানা দাদা বেঁচে থাকা বিলাসিতা। তাছাড়া বাবা যা মানুষ, কি জানি দাদা থাকলে হয়তো সেই গ্রামেও পা রাখতে দিত না। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার হাত ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বয়স্ক লোকটি সৌম্যদের পিছু পিছু যায়। হঠাৎই ডাকে, এই যে দিদি ভাই, তুমি তো আমার সাথে একটাও কথাও বললে না। লোকটার কথায় সন্ধ্যা সৌম্য দুজনে পিছু ফিরে তাকায়। সন্ধ্যা ঢোক গেলে তার ভাইয়ের দিকে তাকায়। সে তো কথা বলতে পারে না। লোকটা এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে মৃদু হেসে বলে, তোমার নাম কি দিদি ভাই? সন্ধ্যা মায়া মায়া চোখে তাকায়। ডাকটি সন্ধ্যার কাছে যেমন নতুন লাগলো তেমনি ভালো লাগলো। পাশ থেকে সৌম্য বলে, দাদু, ওর নাম সন্ধ্যা আর আমার নাম সৌম্য। লোকটা হেসে বলে, দুজনের নামে খুব মিষ্টি। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসল। এরপর আবারও তারা সামনে এগিয়ে যায়। লোকটি সৌম্যরা যে বাড়ি যাবে তার 3টে বাড়ি আগেই থেমে যায়। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছে। সৌম্য সন্ধ্যাকে বিদায় দিতে ভোলেনি। সৌম্যরাও একটুখানি হাসে। ভদ্রলোক থাকায় তাদের দুজনের মনটা একটু একটু ভালো হয়েছে। আকাশ বায়ানকে নিয়ে একটা সভায় এসেছে, যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন অনেক সিনিয়র নেতা যারা বক্তব্য দিচ্ছে। আকাশের সম্পূর্ণ মনোযোগ সেদিকে। যখন সভা মোটামুটি শেষের দিকে তখন আকাশের সাথে একে একে সকলে কুশলাদি বিনিময় করে। আকাশের বাবার সাথেও করে। ভদ্রলোকের এনাদের সাথে ভালো সম্পর্ক থাকায় আকাশের পথ আরও বেশি ক্লিয়ার। এখানের মোটামুটি কাজ শেষে আকাশ বায়ানকে নিয়ে এখান থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় যায়। কোথা থেকে নিয়াজ আকাশের সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি ব্যবসা রেখে এসবে জড়াতে চাইছো কেন? আকাশ নিয়াজকে দেখে ভ্রু কুচকে তাকায়। প্যান্টের পকেটের কাছে সাদা পাঞ্জাবি একটু উঁচু করে দুহাত প্যান্টের পকেটে রেখে দাঁড়ায়। এরপর গম্ভীর গলায় বলে, আমার ইচ্ছা হলো তাই। কেন? নিয়াজ বিরক্ত হয়ে বলে, তুমি বছর কয়েক আগে এদিকে আসতে গিয়েও আসোনি, সেসব তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন তুমি এদিকে আসো না। আকাশ ভ্রু কুচকে বলে, রাজনীতি জিনিসটা বোধহয় খুব লোভনীয়, তাই না? এত বছর মাঠ ছেড়ে তোমাকে খেলতে দিলাম,
এখন তোমার উচিত সম্মানে আমার সভাপতির দায়িত্ব তুলে দেওয়া, কিন্তু তুই আমাকে নিষেধ করছিস। এত লোভী হলে তো পারা যায় না রে। নিয়াজ রেগে বলে। আমি লোভী না। তাহলে কি দুর্নীতিবাজ? নিয়াজ রেগে আকাশের পাঞ্জাবির কলার ধরে বলে। মুখ সামলে কথা বলবে। আকাশ শক্ত চোখে তাকায় নিয়াজের দিকে, দুহাত পকেট থেকে বের করে তার কলার থেকে নিয়াজের দুহাত ছাড়া দিয়ে নামিয়ে দেয়। এরপর রাগান্বিত স্বরে বলে, যে কেউ আমাকে টাচ করবে এসব আমার পছন্দ না, বুঝতে পেরেছিস? নিয়াজের মুখাভাবের পরিবর্তন নেই। আকাশ দুহাত তুলে নিয়াজের শার্টের দুটো খুলে রাখা বোতাম লাগিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, স্মার্ট সেজে লাভ নেই, যেখানে আমি এসেছি সেখানে তোকে কেউ গুনবে না। আকাশ নিয়াজের বোতাম দুটো লাগিয়ে তার পাশে দাঁড়ানো বায়ানের উদ্দেশ্যে বলে। ভাইয়ান আমি ঠিক বললাম তো? বায়ান একবার নিয়াজের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে। তার কাছে তো দুজনকে আহামরি আলাদা লাগে না, তবে নিয়াজের দাড়ি খুঁজেই পাওয়া যায় না, আর আকাশের দাড়ি চাপদাড়ির চেয়েও বড়। বায়ান আমতা আমতা করে বলে, মেয়েরা দাঁড়িয়ালা ছেলেদের পছন্দ করে। নিয়াজের পাশে দাঁড়ানো নিয়াজের পিয়ে রিমন বলে। ঠিক বলেছেন। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন মাথা নিচু করে বলে, স্যারি স্যার। আকাশ ডান হাত দাড়িতে বুলায়, সাথে হাসে। এরপর গলা ঝেড়ে বলে, আপাতত রেস্ট কর, অনেকদিন তো দুর্নীতি করে কাটালে, তাই না? এখন কি তুমি দুর্নীতি করার জন্য মাঠে নামছো? আকাশ নিয়াজের দিকে একটু এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বলে, সেই কৈফিয়ত আমি তোকে দিব? এটা তুমি ভাবলে কিভাবে মিস্টার নিয়াস? যাও গে, অ্যাপ্রন পরে মানুষের সেবা করো। কাজটা তুমি ঠিক করছো না, আর আমি মাঠ ছেড়ে যাওয়ার মতো এত দয়ালু না। আকাশ শব্দ করে হেসে ফেলল। মুহূর্তে চোখ মুখ শক্ত করে বলেনি। আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে দয়ালু মনে হচ্ছে? নিয়াজ বিরক্তিতে কপাল কুঁচকে নেয়, অতঃপর বলে, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। বউয়ের চিন্তা করো একটু। আকাশের সন্ধ্যার কথা মনে পড়ল। মুহূর্তেই চোখ মুখ বিষণ্ণতায় ছেয়ে যায়, তবে খুব দ্রুত নিজেকে সামলে ভ্রু কুঁচকে বলে, তুমি আমার বউকে চেনো? চিনি না, তবে চিনি নিব। আকাশ গম্ভীর গলায় বলে, নিজের সীমানার মধ্যে থাকো নিয়াস। তাছাড়া তুমি ভদ্র ছেলে, আবার বউকে দিয়ে তোমার কাজ নেই। নিয়াজ একটু হেসে বলে, আমি ভদ্র হলেও আমার চারপাশে অভদ্র লোকের অভাব নেই তোমার বউয়ের। কথাটা শেষ করার আগে আকাশ নিয়াজের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। নিয়াজ তেড়ে যেতে নিলে রিমন নিয়াজকে সাপটে ধরে। আকাশ রাগান্বিত স্বরে বলে, তুই কি আমার হাতে মরতে চাইছিস? বায়ান আকাশকে বলে, স্যার এখানে ঝামেলা করলে আপনি হেরে যাবেন। গেলে যাব, আমি তোর জান নিয়ে যাব। আমার বউকে নিয়ে বাজে কথা বলার সাহস কোথায় পেলো ও? কিন্তু আপনি তো আপনার বউকে আকাশের শক্ত দৃষ্টি দেখে বায়ান চুপ হয়ে যায়। নিয়াজ ঝামেলা এড়াতে দাঁড়িয়ে আছে, তবে চোখে মুখে রাগ। বায়ানের অর্ধেক কথায় ভ্রু কুঁচকে চেয়ে আছে। আকাশ নিয়াজের পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়ায়, অতঃপর নিয়াজের দিকে তাকিয়ে কঠোর স্বরে উচ্চারণ করে। এরপর কাম ব্যাক। হনহন করে তার গাড়ির দিকে এগিয়ে যায়। বায়ানও পিছু পিছু যায়। নিয়াজ বিস্ময়ে চোখে তাকায়। গাড়িটা ঠিক তার হজম হচ্ছে না। চরম লেভেলের মেজাজ খারাপ হয়, কিন্তু এবারেও ঝামেলা করলো না, কারণ ঝামেলা করলে সে সভাপতির আসন থেকে এক ধাপ পিছিয়ে যাবে। রিমন নিয়াজকে বলে, স্যার মাস্ক ব্যাগ মানে কি? নিয়াজ রেগে বলে, মূর্খ। রিমন ভ্রু কুঁচকে বলে, মূর্খ ইংলিশ এটা নয় স্যার। নিয়াজ বিরক্ত চোখে তাকায়। রিমন মেকি হেসে টপিক এড়িয়ে বলে, স্যার আপনি তো অনেক ভালো মানুষ। গতকাল একটি মেয়েকে কত হেল্প করলেন, আজকে আরেকজনকে দুষ্ট লোকের হাতে তুলে দিতে চাইলেন কেন? রিমনের কথায় নিয়াজের চোখে সন্ধ্যার কান্না মাখা মায়া ভরা মুখটা ভেসে ওঠে। কেমন অন্যমনস্ক হয় নিয়াজ। রিমন ডাকে, স্যার। নিয়াজ নিজেকে সামলে ভয় দেখিয়েছি। বলে। রিমন সাথে সাথে বলে, কিন্তু আকাশ ভাই তো ভয় পায়নি, উল্টো রেগে আপনাকে মেরে দিয়ে গেল। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন ঠোক গিলে বলে, স্যারি স্যার, মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেছে। নিয়াজ দাঁত কিরমির করে বলে, কোনো একদিন তোমার হাত পা ফসকে চাকরিটাও চলে যাবে। কথাটা বলে সামনে এগিয়ে যায়। রিমন পিছন পিছন আসে আর বলে, স্যারি স্যারি, আর কোনো কিছু ফসকাতেই সত্যি কথা বের হবে না। সৌম্য শ্রীজাদের বাড়ি এসে আগে তার ফোন চার্জে দিয়ে ফোন অন করে। তার বিকাশে কিছু টাকা আছে, রিহানের থেকে বাকি টাকা নিয়ে আগে নিয়াজকে দিয়ে দিবে, নয়তো সে শান্তি পাচ্ছে না। রিহানকে কল করলে সাথে সাথে কল রিসিভ হয়। সৌম্য কিছু বলার আগেই রিহান বিচলিত কণ্ঠে বলে, এই সৌম্য, তুই কোথায় গিয়েছিস? আর ঘরের এসব কি অবস্থা? মনে হচ্ছে যুদ্ধ হয়েছে এই ঘরে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, যেখানে আছি ভালো আছে, এসব বাদ দে। আমি ঢাকা চাচ্ছি না, তুই আমাকে 5,000 টাকা দে, আমি কয়েকদিন পর ঘর ভাড়া সহ এই টাকা দিয়ে দিব। রিহান অবাক হয়ে বলে,
তা দিচ্ছি, কিন্তু তুই এভাবে না বলেই চলে গেলি, আবার আসবি না বলছিস। আচ্ছা গিয়েছিস কোথায় বলতো? সৌম্য গম্ভীর গলায় বলে। আমাদের ঠিকানা ঢাকা শহরের কেউ জানবে না, তুইও না। এ নিয়ে আর প্রশ্ন করিস না। রিহান বুঝলো সৌম্য একবার যখন বলেছে বলবে না তখন বলবে না, সে লাভ নেই। অতঃপর বলে, ঘরের এই অবস্থা যে, কোনো প্রবলেম হয়েছিল? সৌম্য একটু চুপ থেকে বলে, আমার আর বোনের জীবনে দুঃখের শেষ নেই। গত রাতে সেরকমই কিছু দুঃখ হেঁটে এসেছিল। এটুকু বলে থামে। এরপর ঢোক গেলে বলে, ইরাবতীর সাথে তো দেখা হয়েছিল? রিহান দীর্ঘশ্বাস ফেলে বলে, না। সৌম্য মলিন কণ্ঠে বলে, ওর খোঁজ নিস তো একটু। তোকে জানাবো। সৌম্য শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে, দরকার নেই, ওর হয়তো বিয়ে হবে খুব দ্রুত। রিহান অবাক হয়ে বলে, আসলেই? সৌম্যর গত পরশু রাতের কথা মনে পড়ল, যখন সে তার ইরাবতী থেকে কথা নিয়েছিল ইরা যেন বিয়ে করে। ইরাবতী তাকে আর কল দেয়নি, হয়তো বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এভাবেই একদিন তার ইরাবতী অন্য কারো হয়ে যাবে, আর সৌম্যর ভাণ্ডারে ইরাবতীকে না পাওয়ার আক্ষেপ, দুঃখ, কষ্ট, হাহাকার জমা হবে। কথাগুলো ভেবে সৌম্যর দম আটকে আসলো, চোখ বুজে সময় নিয়ে নিজেকে সামলে নেয়। এরপর বলে, এসব বাদ দে, যা বললাম এটা করিস। এখন রাখছে। কথাটা বলেই সৌম্য কল কেটে দেয়। সন্ধ্যা একটা রুমে এসে ফ্রেশ হয়ে তখন থেকে চুপচাপ বসে আছে। সৌম্য তাকে এই রুমে বসে কোথায় যেন গেল। সন্ধ্যা শুধুমাত্র একজন ভদ্রমহিলার সাথে দেখা হয়েছে, যার সাথে সৌম্য পরিচয় করে দিয়েছে, মামি হয় তার। সৌম্য মাঝে মধ্যে এই মামা মামির গল্প করতো তার কাছে। কিছুক্ষণ পর দেখলো সৌম্য একজন ভদ্রলোক, একটা বাচ্চা আর একজন মেয়েকে সাথে করে এই রুমে আসছে। সন্ধ্যা অপরিচিত সবাইকে দেখে দাঁড়িয়ে যায়। সৃজান ঘুমিয়েছিল, উঠতে লেট হয়ে গিয়েছে, তাই দেরিতে আসলো। সৃজা দৌড়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।